উচ্চকক্ষের আসন সংখ্যা কিভাবে নির্ধারিত হবে, সেটা কি আসলে পিআর পদ্ধতিতে হবে নাকি এখন যেভাবে নিম্নকক্ষ মানে আমাদের এখন বর্তমান সংসদ যেভাবে হচ্ছে সেভাবে হবে কিনা, সেই বিষয়ে আপনি জানেন বিএনপির একটি পজিশন আছে, অলরেডি আছে, কিন্তু সেই জায়গা থেকে নির্বাচনটা যখন দেয়া হলো, গণভোটে যখন গেল, তখন কিন্তু আমরা যে প্রশ্নগুচ্ছ হলো সেই প্রশ্নগুচ্ছ নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্সের সাথে ওরকম আলোচনাটা আমরা দেখলাম না। এবং সেক্ষেত্রে এরকমটাও শোনা যায়, অনেকে বলে হ্যাঁ ইন্টারভিউ গভর্নমেন্ট চাইলে এটা করতে পারে, কিন্তু ইন্টারভিউ গভর্নমেন্ট তখন পাওয়ারে ছিল, চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু দলগুলো তারা যেটা তাদের প্রতিশ্রুতি ছিল বা তাদের যেটা পজিশন সেখান থেকে আসলে সরে যাবে কিনা, এই জায়গায় আমার তো মনে হয় যে আশরাফ কাছে আপনি কিভাবে দেখেন, সবাই একসাথে হলেও কি আমরা আসলে যে উচ্চকক্ষের কথা যেটা বললেন সালাউদ্দিন, সেটা সমাধান আসবে কিনা? দেখুন, আমরা নির্বাচনের আগে আমাদের প্রেক্ষাপট একরকম ছিল, তখন তাত্ত্বিকভাবে আমরা অনেক কথা বলেছি যে আনুপাতিক হারে হবে কিনা নাকি আসন সংখ্যার ভিত্তিতে হবে। এখন নির্বাচনটি হয়ে গেছে, বিএনপি কিন্তু অনেক সুবিধাজনক জায়গায় বর্তমানে রয়েছে, কারণ নির্বাচনের আগে 200-র উপরে সিট পাবে এটি বলা কঠিন হয়ে গেছিল। কাজেই বিএনপির এখন যদি তার অবস্থান ছেড়ে হলেও উচ্চকক্ষে আপনার আনুপাতিক হারে রিপ্রেজেন্টেশনও মেনে নেয় কথার কথা, তাহলেও কিন্তু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা থাকে। কাজেই আমরা একেবারে নিম্নকক্ষের মতো কার্বন কপি উচ্চকক্ষ না বানিয়ে আমরা যদি কিছুটা ভিন্নতা আনারও চেষ্টা করি, আপনি জানেন তাদের কোনো নির্বাহী ক্ষমতা নেই, কাজেই তারা একটা সমাজের বিভিন্ন প্রতিনিধিত্বকারী মানুষ, তাদেরকে অনেকটা সম্মানের সাথে আপনি জায়গা করে দিবেন, সেরকম একটি জায়গায় বিএনপি রাজি হতেও পারে। দেখুন, বড় দল বা যারা জনপ্রিয়ভাবে সরকার গঠন করে তাদের আরও উদার হতে হয়, তাদের আরও অ্যাকোমোডেটিভ হতে হয়। বিএনপিকে আমি বারবার বলবো, এই যে সময় ক্ষেপণের যে রাজনীতি, এটি ব্যাকফায়ার করবে বিএনপির জন্য। আমি আপনাকে একটা কথা বলি, এমনকি গণ অভ্যুত্থান প্রশ্নের মুখে পড়ে কাঁচামরিচের দাম বাড়লে, কারণ সাধারণ মানুষের কাছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, পটলের সাথে জুলাই আগস্টকে সে তখন তুলনা করে ফেলে। এটির কোনো দোষের না, কেননা ওই লোকটি তো কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া জীবনে আর কিছুই পায়নি। আমরা কেউ প্রধানমন্ত্রী হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ অন্যান্য সংসদ সদস্য হয়েছি, তাই তো? কাজেই এখন কথামালায় আটকে না থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন জামাত ইসলামী এবং এনসিপির একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা হচ্ছে বিএনপিকে বেকায়দায় রাখা, সংসদে এবং সংসদের বাইরে সংস্কার নিয়ে আলোচনা করে। আপনি এখন সংশোধন না সংস্কার, এই কথামালার বিতর্কে না গিয়ে আপনি সংস্কারই মেনে নেন না কেন? সংবিধানের যে কোনো পরিবর্তনও তো সংস্কার। আমরা যখন এগুলো বোঝার চেষ্টা করি তখন আমাদের শুধু মনে হয় রাজনীতিতে কুতর্ক কি করে ড্রাইভিং সিট পায়, কেন সে পজিটিভ তর্কটাকে সামনে আনে না। কাজেই আপনি যে সমস্ত নোট অফ ডিসেন্ট ছাড়া বিএনপি যা যা রাজি হয়েছে সব কিছু সে করে ফেলতে পারে সংস্কারের কমিটি গঠন করে এবং বিরোধী দলকে সাথে নিয়ে। কাজেই আমাদের এই যে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যখন ক্ষমতায় যাই আমাদের ক্ষমতার নেশা পেয়ে বসে, তখন কিচ্ছু ছাড়তে ইচ্ছা করে না। ওই যে ইউনিয়ন পর্যায়ের অ্যাপয়েন্টমেন্টে ছেলে মেয়ের নামে ইউনিয়নের নাম রাখা, ওটিও আমার ইচ্ছা করে, আর আমার সব কিছু পেতে ইচ্ছা করে। এখন বিএনপিকেও কিছুটা এই নেশায় ধরেছে, তাকে আস্তে করে বের হয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ অবস্থান নিতে হবে। কিন্তু আমরা যদি বাংলাদেশ ব্যাংক বা দুর্নীতি দমন কমিশনের দিকে তাকাই, শুরুটা কিন্তু ভালো হয়নি। কাজেই বিএনপি কি করে তত্ত্বাবধায়কের গঠন হবে, কি করে নির্বাচন কমিশন হবে, দুর্নীতি দমন কমিশন হবে, এগুলো আগবাড়িয়ে করতে হবে। আর উচ্চকক্ষ দ্রুত গঠন করে বিরোধী দলকে কমিটিগুলোর সভাপতি পদ দিয়ে আমার মনে হয় সামনের দিকে এগোতে হবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 100 দিনের সংসদীয় কার্যক্রমকে আমি কিভাবে দেখি, অত্যন্ত নিম্নমানের গয়রাহা আলোচনা, অনেকটা মেধাহীন তর্ক বিতর্ক দিয়ে, হাস্যরস করে, হেয়ালি করে আমরা জাতীয়, এই যে মুতা বিয়ে নিয়ে আপনি কথা বলছিলেন, আমাদের ব্যক্তি জীবনে এগুলো আমরা আলোচনা করতে কুরুচিপূর্ণ বিষয় মনে করি। আরেকটা জিনিস হচ্ছে, জামাত ইসলামী কিন্তু একটা অপরাধী দল, একটা মানে আপনার, আমি বলবো যে ওই যে লোকটা বলেছে তার মানসিক অবস্থা খারাপ ছিল, দলটির রাজনীতিও কিন্তু অসুস্থ। আমি কিন্তু একদমই মনে করি না মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার হতে তারা মিথ্যাচার করছেন, তারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য মিথ্যাচার করছেন। তারা যদি তাই বলতেন তাহলে তারা ক্ষমা চাইতেন ৭১-এর ভূমিকার জন্য, তাহলে সে মেইন স্ট্রিমে আসতেন। আপনি জানেন তার নাম পরিবর্তন করতে হয়েছে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে, এছাড়া তারা কিন্তু জামাত ইসলামীর নামও পরিবর্তন করতো না, ওই যে বাংলাদেশকে আগে পরে আনা। এই দলটি সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি খেয়াল করেছেন নির্বাচনের আগে তারা জান্নাতের টিকিট বিক্রি করেছেন, মৌসুমি অনেক ব্যবসা জামাত ইসলামী করেন। নারীদের নিয়ে তাদের যে অবস্থান, সেটি তো সাংঘাতিকভাবে অসুস্থতার
অবস্থান, যে দেশের অর্ধেক নারী সেখানে তারা তাদের একটা প্রার্থী নারী হয়নি। এই দলটি সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে, তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। বিএনপিকে অনেক প্র্যাগমেটিক হয়ে আমার মনে হয় সংস্কার এগুতে হবে। আরেকটা জিনিস, মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে এই সংবিধান সংস্কার বিষয়টিতে। আমাদের জাতীয় জীবনে আর কোনো বিষয় নেই। নারীদের নিয়ে যে সংস্কার কমিশনটি হয়েছিল সেটি নিয়ে আলোচনা সেই করতে, সংস্কার নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি, এই মানে ইন্টারিমের টাইমে শ্রমিকদের অনেক নিয়ে যে সময় কথা হচ্ছে, সংস্কার, মানুষের আমরা জীবনে যে আসলে মিডিয়াতে কতটুকু কাজ পরিবর্তন করি, আসলো। আপনি খেয়াল করেছেন মিডিয়াতে গত 2 বছরে কি ঘটেছে। এখন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সাংবাদিকদের মুক্তি চাচ্ছে। আমি তো মনে করি তাদেরকে বেআইনিভাবে বা মিথ্যা মামলায় দোষী করা হলে অবশ্যই মুক্তি দেওয়া উচিত, কিন্তু আসল মামলাটি কবে হবে? তারা যে অপরাধের সাথে যুক্ত ছিল, যে অপরাধগুলো খুনের চেয়েও বড়, আমরা তো অনেককে দেখেছি হাসিনার আমলে, তারা এখন আবার জেরায় এসে বলছেন উচ্চ মহলের নির্দেশে নাকি শাপলা চত্বরের কর্মকাণ্ড তারা ঘটিয়েছেন। আমি তো মনে করি উল্টোটা ঘটিয়েছেন। উচ্চ মহলকে টক্সিক করেছিলেন কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ মিডিয়া থেকেই। কাজেই এই জিনিসগুলো কিন্তু এই দেশবাসীর চোখের সামনে ঘটেছে। আপনি যদি তার কোনো যৌক্তিক আইনগত সুরাহা করতে না পারেন, সেটি কিন্তু আইনসভার ব্যর্থতা হবে।